চিলড্রেন, আমরা আছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা। এই কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তা কবিতাটি তোমাদের গতকাল মোটামুটি পড়ানোটা শেষ হয়ে গেছে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা কবিতাটির মিনিংটা বুঝতে পেরেছ। আজকে আমরা এই কবিতা থেকে অনুশীলনী অর্থাৎ ব্যাক কোয়েশ্চেন আনসার এবং এমসিকিউ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস যা যা থাকে সবটাই চেষ্টা করব করার। প্রথমত তোমাদের একটা কথা বলি, তোমরা তো বই এখনো পাওনি। যেহেতু বই পাওনি সেই হেতু কবিতাটি আমি আবার তোমাদের ছবিটা ভালো করে এখানে তুলে দিচ্ছি বা পাঠিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো, টেক্সট বুকে তো বই না পেলে তোমরা কোথা থেকে পড়বে। এবং কবিতাটি আমি ভালো করে একবার রিডিং করে দিচ্ছি, সবাই একটু ভালো করে শোনো। তারপর আমরা চলে যাব আমাদের অনুশীলনী। তাহলে চলো স্টার্ট করি। আমরা আজকে পড়ব মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা। কবিতাটির প্রথমে ভালো করে রিডিং করব, তারপর তোমাদের কবিতার বিষয়বস্তু এতদিনে জানা হয়ে গেছে। তারপর আমরা আমাদের অনুশীলনী থেকে শুরু। তাহলে শুরু করছি। আমাদের আজকের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে। অর্থাৎ বিদ্যাসাগরের উদ্দেশ্যে লেখা, বলেছেন তুমি বিদ্যার সাগর, তুমি বিখ্যাত ভারতে, এবং তুমি করুণার সিন্ধু তুমি কে জানে দে দিন। দিন মানে গরিব যে, অর্থাৎ দরিদ্র যে, সে কি জানে। তুমি কে ডা দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। বলছে বিদ্যাসাগর এতটাই দয়ার সাগর ছিলেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের প্রতি এতটাই তার দয়া মায়া ছিল। হিমাদ্রির কান্তি অর্থাৎ হিমাদ্রি মানে পাহাড়ের চূড়ায় যে সৌন্দর্য যেন মনে হয় কান্তি অর্থাৎ সোনার মতো সৌন্দর্য, পাহাড়ের চূড়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন বিদ্যাসাগরের দয়ার সাগর হিসেবে তার যে মানুষের প্রতি ভালোবাসা তাতে করে ম্রিয়মান। অর্থাৎ বিদ্যাসাগরকে কবি বলেছেন তার যে দয়া মায়া এবং এই যে তিনি বিদ্যার সাগর, তার যে এই এত কিছু গুণাবলী, এই গুণাবলীতে কিন্তু হিমাদ্রির হেমকান্তিও কিন্তু ম্লান। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। কিন্তু যে বা যারা সে সুবর্ণ চরণে আশ্রয় নেয়, অর্থাৎ সুবর্ণ চরণটা কার? বিদ্যাসাগরের। সেই জানে, তারা জানে কারা? যারা বিদ্যাসাগরের কাছে আশ্রয় নিয়েছে। কি জানে? কত গুণ ধরে কত মতে গিরিশ। বলছে এই যে গিরিদের গিরিশ, এই যে বিদ্যাসাগর, তিনি সব কিছুর শ্রেষ্ঠ বা ঊর্ধ্ব। তিনি যে কত মত, অর্থাৎ তার যে কত গুণাবলী, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদী রূপা বিমলা কিঙ্করী অর্থাৎ কোনো এক বিমলা নদী, সে জল দান করে, যোগায় অমৃত ফল পরম আদরে। নদী মাতৃক আমাদের বাংলাদেশ, পৃথিবীর যে কোনো সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে। কোনো নদীর পাশে যখন সভ্যতা গড়ে ওঠে, নদী কী করে? তার জল দিয়ে মানুষকে পরিতুষ্ট করে তোলে এবং নদীর সেই জল সিঞ্চন করে চারিপাশে ফসল হয়, এটা আমরা জানি। ঠিক সেরকম আজকে নদী তো তার পরিবর্তে কিছু পায় না, কিন্তু
মানুষকে এই যে দান করছে, এর ফলেই না শুরু হচ্ছে নতুন নতুন সভ্যতা। এবং এই নতুন সভ্যতার ক্ষেত্রে কিন্তু মানুষকে নবপ্রজন্মের উন্মেষ করে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল ফল 10 দিশ ভরে। বলছে তরুদল অর্থাৎ গাছেরা দীর্ঘশির, উচ্চশির বা উঁচু গাছরা কি করছে, তারা দাসরূপ ধরি, তারা যেন মনে হচ্ছে দাসের মতো, সেবা দাসের মতো তারা কি করছে, পরিমলে ফুল কুল 10 দিক ভরে। তারা তাদের সুন্দর সুমিষ্ট ফল এবং সুগন্ধযুক্ত ফুল দিয়ে চারিদিকে ছেয়ে দিচ্ছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিনের বেলায় তার ছায়ায় মানুষ বিশ্রাম নেয়, রাতের বেলায় তার খেয়ে মানুষ সেখানে ঘুমায়। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে বিদ্যাসাগরকে তিনি একটি বড় তরুর সাথে তুলনা দিয়েছেন, বা গাছের সঙ্গে, বড় বটবৃক্ষের সঙ্গে। সেই গাছ যেন আমাদের ফুল ফল দিচ্ছে, সেই গাছের ছায়ায় আমরা ঘুমাচ্ছি, সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, সেইখান থেকেই আমরা আমাদের ছায়া পাচ্ছি। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় উনি এমন একজন মানুষ যে সমগ্র বাঙালি জাতি এবং বাঙালি সমাজের বা বাংলার সমাজের মাথাস্বরূপ। উনি ওনার গুণাবলী এবং উনি ওনার আদর্শ নিয়ে গোটা বাঙালি তথা বাংলা তথা বাঙালির মাকে উনি তার স্নেহের হাত রেখেছেন। তাই বাঙালি জাতি তার চরণে আশ্রয় পেয়ে গর্বিত এবং আনন্দিত, এবং তারা শান্তিতে বাস করছে। এই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু প্লাস পুরো কবিতাটা। গতকাল আমি এই কবিতার তোমাদের শব্দার্থ পড়িয়ে দিয়েছিলাম এবং কবিতার মূল ভাবটাও কিন্তু পড়িয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি এই কবিতার মূল ভাব আরেকবার বুঝিয়ে দিলাম। কবিতাটা তোমরা ভালো করে রিডিং করবে। এবং আরেকবার বলে দিচ্ছি, এই কবিতাটা কিন্তু চতুর্দশপদী কবিতা, সুতরাং এই ধরনের কবিতা তোমরা এর আগে পড়োনি। মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ওয়ার্ড মিনিং বা ওয়ার্ডগুলো একটু অন্য রকম লাগতে পারে, অ্যাকচুয়ালি এগুলো কাব্যিক ছন্দে লেখা। তা ধীরে ধীরে তোমরা একটু রিডিং করলে আশা করি ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যেভাবে বুঝিয়ে দিলাম। চলো এখন আমরা স্টার্ট করব এর অনুশীলনী। অনুশীলনীতে দেখো প্রথমেই রয়েছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ তোমরা যেটা করেছো মাল্টিপল চয়েস। বিদ্যার 1 নম্বর, বিদ্যার সাগর তুমি বিখ্যাত কি আছে, স্বদেশে, ভারতে, বিদেশে, পৃথিবীতে। কি হবে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ভারতে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। তাহলে এখানে আমরা কোথায় টিক দেব, এইখানে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। 2 নম্বর, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল কোথায়, উজ্জ্বল জগতে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। 3 নম্বর দেখো, কিন্তু ভাগ্য ড্যাশ পেয়ে সেই মহাপর্বতে। ভাগ্য বলে, ভাগ্য বলে হবে ভাগ্য বলে। 4 নম্বর, যোগায় অমৃত ফল পরম, যোগায় অমৃত ফল পরম আদরে। তাহলে কি লিখবো এখানে, আদরের জায়গায় টিক দেব। যোগায় অমৃত ফল পরম আদরে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে।
সুশান্ত নিদ্রা মানে শান্তিতে যে নিদ্রা হয় তাকে আমরা বলি সুশান্ত নিদ্রা। তাহলে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ আমাদের অনুশীলনী থেকে পড়লাম যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ তোমরা যেটা করেছিলে মাল্টিপল চয়েস টিক দ্য কারেক্ট অ্যান্সার করবে। এই রকমের প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু খুব ভালো করে তোমাদের কবিতাটা মুখস্থ করতে হবে। কবিতা মুখস্থ না করলে কিন্তু, মুখস্থ মানে আমি বলছি না কবিতা মুখস্থ আসবে বলে মুখস্থ, কিন্তু বারবার রিডিং বলে কবিতাটাকে সরবরাহ করে নেওয়া, যাকে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হবে কবিতাটাকে অঙ্গীকৃত করা, অর্থাৎ কবিতাটাকে বুঝে নিজের মনের মধ্যে ভালোভাবে চিন্তা করে বোঝা। চলো এখন আমরা নেক্সট চলে আসি খ। সঠিক বাক্যে সত্য ও ভুল বাক্যে মিথ্যা লেখো। সঠিক বাক্যে সত্য এবং ভুল বাক্যে মিথ্যা লেখো। কী হবে? নাম্বার 1, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এটা কি হবে? সত্য না মিথ্যা? সত্য। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল আলোকে। এটা কি হবে? দিন যে দিনের বন্ধু উজ্জ্বল আলোকে। এটা হবে মিথ্যা। ক্ষুদ্র শির তরু দল দাস রূপ ধরি। এটা কি হবে বলো তো? অ্যাকচুয়ালি দাসরূপ ধরি কথাটা ঠিকই আছে, কিন্তু কথাটা কিন্তু ক্ষুদ্রশির নয়, কথাটা হচ্ছে দীর্ঘশির। কথাটা হচ্ছে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। তাহলে এটা হবে মিথ্যা। পরিমলে ফুল কুল এক দিশ ভরে। পরিমলে ফুল কুল এক দিশ ভরে, এটাও কিন্তু মিথ্যা। দিবসে অশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবসে শীতল ছাই নিশায় সুশান্ত নিদ্রা। তাহলে দিবসে অশান্ত নিদ্রা কথাটা ভুল, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এটাও কিন্তু মিথ্যা। এরপর আমরা পরে আসবো পরেরটায়। এটা কিন্তু পুরোপুরি তোমরা বাড়িতে করবে, খুব ভালো করে এই জায়গাটা ছবিটা ভালো করে দেখো। আমি তোমাদের কবিতাটা পড়ে দিয়েছি, আজকেও পড়িয়ে দিয়েছি। এটা পুরোটাই কবিতার থেকে নেওয়া ফিল ইন দি ব্ল্যাঙ্কস। খুব ভালো করে এই জায়গাটা দেখো, আমি একবার পড়ে দিচ্ছি। বিদ্যার সাগর তুমি ড্যাশ ভারতে, ড্যাশ সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে ড্যাশ বন্ধু উজ্জ্বল জগতে, ড্যাশ হেমকান্তি ড্যাশ কিরণে। 2, দানে বাড়ি ড্যাশ বিমলা কিঙ্করী, যোগায় ড্যাশ ফল পরম ড্যাশ, ড্যাশ তরু দল দাসরূপ ধরি, ড্যাশ কুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া ড্যাশ নিশায় ড্যাশ নিদ্রা ক্লান্তি ড্যাশ দূর করে। তাহলে কবিতাটা ভালো করে না পড়লে বা মুখস্থ না করলে কিন্তু এই ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্কস পারবে না। আর কবিতা থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস তুলে কিন্তু পরীক্ষায় আসবে। সো কবিতা খুব ভালো করে রিডিং পড়বে। এরপর চলো আমরা এরপরেরটা করি। বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দগুলির মিল করো। কি কি আছে দেখো? বিদ্যাসাগর, হিমাদ্রি, বিমলা কিঙ্করী, দীর্ঘশী,
বনেশ্বরী। তাহলে প্রথমটা কি হবে? বিদ্যাসাগর, করুণার সিন্ধু, হিমাদ্রির হেমকান্তি, বিমলা কিঙ্করী নদী, দীর্ঘশির তরুদল, বনেশ্বরী ছায়া। আরেকবার বলে দিই, নাহলে হবে না। বিদ্যাসাগরের সাথে কি হবে? বিদ্যাসাগর, এর সঙ্গে হবে করুণার সিন্ধু, হিমাদ্রি, লাস্টেরটা হেমকান্তি, বিমলা কিঙ্করী নদী, দীর্ঘশির তরুদল, বনেশ্বরী ছায়া। এরপর চলো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে চলে যাই। কে ভারত বিখ্যাত? কি উত্তর হবে? অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি লিখবো না, আমি রচনাধর্মী প্রশ্ন তোমাদেরকে লিখে পাঠাবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখনই আলোচনা করে দিচ্ছি, সবাই শুনে নাও। কে ভারত বিখ্যাত? এক কথায় উত্তর, বিদ্যাসাগর মহাশয় ভারত বিখ্যাত। বিদ্যাসাগর ভারত বিখ্যাত লিখলে কিন্তু এটা ক্লাস 8-এর লেখা নয়। বিদ্যাসাগর মহাশয় ভারত বিখ্যাত। কাকে গিরিশ বলা হয়েছে? এখানে গিরিশ কাকে বলা হয়েছে? গিরিশ বলা হয়েছে হিমালয়কে, হিমালয়কে বলা হয়েছে গিরিশ, কিন্তু এখানে গিরিশ বলা হয়েছে কিন্তু বিদ্যাসাগরকেই। দেখো, আমরা এবার যদি পুরোপুরি লাইনে চলে আসি, অর্থাৎ যেই লাইনটা থেকে আমরা পাই, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে গিরিশ মানে কিন্তু বিদ্যাসাগরকে বলা হয়েছে। আলোচ্য কবিতায় গিরিশ বলতে কিন্তু বিদ্যাসাগরকেই বলা হয়েছে। গিরি অর্থাৎ গিরিদের ঈশ, মানে গিরিশ্রেষ্ঠ, পাহাড় শ্রেষ্ঠ। তাহলে এখানে কাকে গিরিশ বলা হয়েছে? এখানে গিরিশকে, বিদ্যাসাগর মহাশয়কেই গিরিশ বলা হয়েছে। হিমাদ্রি কাকে বলা হয়েছে? হিমাদ্রি বলা হয়েছে যে যা হিমের আদ্রি, অর্থাৎ পাহাড়ের ওপরের যে বরফ, তাকে আমরা বলছি হিমাদ্রি। এখানে হিমাদ্রি কাকে বলা হয়েছে একটু দেখে নিই। হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হিমাদ্রি বলতে এখানে বলা হয়েছে হিমালয় পর্বতকে। হিমাদ্রি বলতে এখানে হিমালয় পর্বতকে। অ্যাকচুয়ালি তোমরা জানো হিমালয় পর্বতের 3টে ভাগ আছে, সেটা সময় জানো। এখানে হিমালয়, সেটাকে আমরা হিমালয় পর্বতের সবথেকে যে উচ্চ অংশ তাকে হিমাদ্রি বলা হয়। তোমাদের অত কিছু লেখার দরকার নেই, যেহেতু এটা সাহিত্য। লিখবে হিমাদ্রি বলা হয়েছে হিমালয় পর্বতকে, গিরিশ বলা হয়েছে বিদ্যাসাগর মহাশয়কে, আর হিমাদ্রি বলা হয়েছে হিমালয় পর্বতকে। আলোচ্য কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? আলোচ্য কবিতায় বিমলা কিঙ্করী নদীর কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি নদীর নাম হচ্ছে কিঙ্করী, বিমলা হচ্ছে শুদ্ধ জল সেখান থেকে পাওয়া যায়। কারা অমৃত ফল যোগায়? অমৃত ফল কারা যোগায়? অমৃত ফল যোগায় সুউচ্চ তরুরাজি, অর্থাৎ উঁচু উঁচু তরুরাজি। সব থেকে সুন্দর করে লিখতে হবে সুউচ্চ তরুরাজি অমৃত ফল যোগায়। এই 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। তোমরা পরবর্তীকালে আমি কাল পরশু রচনাধর্মী প্রশ্ন লিখে পাঠাবে, ভালো করে পড়বে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে।